ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? বিগত দিনে আমরা একটা এক্সাম নিয়েছিলাম, কিন্তু আপনারা অনেকেই এক্সাম দিয়েছেন, অনেকেই দেননি। এটা খুবই দুঃখজনক একটা বিষয় ছিল। আচ্ছা, তো আমরা যে পরীক্ষা নিয়েছিলাম, সেই পরীক্ষার কি প্রশ্নটা লিখবো নাকি প্রশ্ন আপনাদের কাছে আছে, আমি শুধু উত্তরটা লিখে দিব? শুধু অ্যান্সারটাই দেখাই দিই, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো আপনারা সবাই ভালো আছেন তো? আচ্ছা আপু, ঠিক আছে। দেখেন, আলহামদুলিল্লাহ নীল ইসলাম, আমি অনেক ভালো আছি। আমি আপনাদের কাছে একটা বিষয় আবারও অনুরোধ করি, সেটা হলো নিউ চ্যাপ্টার এই যে পরবর্তী দিন থেকে পলাশ ভাই আমরা যে এক্সাম গুলো নিই একটু কষ্ট করে, হ্যাঁ আমি জানি আপনাদের কষ্ট হয়, কিন্তু প্রত্যেকে চেষ্টা করবেন যতটুকু সম্ভব উত্তর লেখার জন্য। কারণ আপনি মানে একটু কষ্ট করে হলেও যদি এক্সামটা দেন, এক্সাম সম্পর্কে আপনার একটা ভালো ধারণা তৈরি হবে। আর এক্সাম ভীতি কাটানোর জন্যই কিন্তু আমি আপনাদের পরীক্ষাটা নিয়ে থাকি। অনলাইনে কিন্তু কোনো স্যার পরীক্ষা নেয় না, অফলাইনে নেয় কিনা আমি মানে কোনো আপনাদের ওখানকার টিচাররা নেয় কিনা আমি জানি না, বাট আমি নিই কেন জানেন? এই যে আপনার ২টা প্রশ্ন দিয়েছিলাম আমি। এই ২টা প্রশ্নের আপনি সমাধান করলে একটা আননোন প্রশ্ন সম্পর্কে আপনার একটা ধারণা তৈরি হলো। তো আমরা এক্সাম হলে যেই কিন্তু প্রপারলি শুধুমাত্র এক্সাম দিই। আমাদের কলেজে যে ইন কোর্স এক্সাম হয়, যে টেস্ট এক্সাম হয়, সেগুলোতে অনেকেই আমরা মানে মনোযোগ থাকে না আমাদের। এটা আমি জানি। তো এইজন্য আমি একটু চেষ্টা করি যদি প্রতিটা অধ্যায়ের উপরে একটু ছোট, ছোট করেও নিজেরা বাসায় প্র্যাকটিস করি, তাহলে সেই অধ্যায় সম্পর্কে একটা ধারণা তৈরি হবে বা আননোন প্রশ্নর যে ভীতিটা, সেটা অনেকটা কেটে যাবে বলে আমার মনে হয়। ঠিক আছে, আমি তাহলে ম্যাথ শুরু করলাম। ম্যাথের ১ম যে ম্যাথটা আমি আপনাদেরকে দিয়েছিলাম, সেই ম্যাথটা খুবই সহজ ছিল। সেখানে এমনটা বলেছিল যে মিস্টার আলাউদ্দিন নামে একটি ব্যক্তি, যিনি পদ্মা পেট্রোলিয়াম কোম্পানির ম্যানেজার, এবং সেই কোম্পানিতে মোট ১১ জন ডিরেক্টর আছে। তাহলে আমাদের ১ নম্বর প্রশ্নে বলেছিল টোটাল ডিরেক্টর ১১ জন। টোটাল ডিরেক্টর আছে ১১ জন, যার ভিতরে ডক্টর আলাউদ্দিনের শেয়ার আছে ডক্টর আলাউদ্দিনের শেয়ার আছে ৪,০০,০০০ টা।
আর ডক্টর আসিফের শেয়ার আছে দুঃখিত, এটা ডক্টর আসিফের। পিডিএফ এর ম্যাথ থেকে হুবহু হয়তো আসবে না, নিয়মগুলো কমন আসবে, ডিজিটগুলো পরিবর্তন হয়ে যাবে। যদি জাতীয় ইউনিভার্সিটি যে ধাঁচে প্রশ্ন করছে এমন প্রশ্ন করে, আর যদি আগের মতো প্রশ্ন করে তাহলে আল্লাহ রহমত করলে পিডিএফ থেকে হুবহু কমন আসবে। আননোন শেয়ার আছে 998টা। এটা আমাদের ম্যাথে বলা হয়েছে, হ্যাঁ। এবার ম্যাথের প্রথম প্রশ্নে বলছে, হাউ মেনি ডিরেক্টর ক্যান ডক্টর আসিফ বি শিওর অফ ইলেক্টেড? ডক্টর আসিফ মোট কতজন হচ্ছে ডিরেক্টর নির্ধারণ করতে পারবে, সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো আমাদের সূত্রটা কি? এ নম্বর, ডক্টর আসিফ কতজন ডিরেক্টর নির্ধারণ করতে পারবে। সূত্র হলো এএসআর শেয়ার রিকোয়ার্ড ইলেক্টেড ডিরেক্টর গণিত নাম্বার অফ শেয়ার, নিচেই টোটাল ডিরেক্টর। এটা হলো আমাদের সূত্র। আমরা জানি ডক্টর আসিফের শেয়ারের সংখ্যা 40,001টা। ইলেক্টেড ডিরেক্টর আমরা বের করব। নাম্বার অফ শেয়ার কয়টা আছে? নাম্বার অফ শেয়ার হলো ডক্টর আসিফের শেয়ার, ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধুর শেয়ার, আর আননোন ব্যক্তির শেয়ার। একটা ডিজিট কি বেশি লিখে ফেললাম সংখ্যা? হ্যাঁ। এবং আননোন ব্যক্তির শেয়ার, সবগুলো শেয়ার যোগ করলে টোটাল 1,20,000 শেয়ার আছে। টোটাল ডিরেক্টর 11 জন, ইডি 1,20,000, নিচে 11 আর 1 12। এই একটা এই পাশে নিয়ে এসে -1 বসে গেছে। চল্লিশ হাজারের সাথে 12কে গুণ করলে হয় 48,000, ভাগ করলে হয় 4 জন ডিরেক্টর। অর্থাৎ আমাদের মিস্টার আসিফ, তিনি তার যে শেয়ার আছে সেই শেয়ারের বিনিময়ে 4 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবেন। এটাই আমাদের ম্যাথে বলা হয়েছিল। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল যে হাউ মেনি ডিরেক্টর ক্যান বি ডক্টর আলাউদ্দিন অ্যান্ড হিজ ফ্রেন্ড ইলেক্টেড? ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধু মোট কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে সেটা জানতে চেয়েছিল আমাদের কাছে। ঠিক আছে, এটা থেকে কোনো তো সমস্যা নেই আপনাদের, আছে? আমি নেক্সটে যাব। নেক্সটে বলেছিল ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধু কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে।
ওকে, তাহলে বি নম্বরে গেলাম। বি নম্বরে বলেছে ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধু কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে। তাহলে ম্যাথে দেখেন ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধুর শেয়ারের সংখ্যা দেয়া আছে 60,000 একটা শেয়ার। তাহলে শেয়ার রিকোয়ার্ড টোটাল শেয়ার সংখ্যা 1,20,000, 11 জন ডিরেক্টর। হ্যাঁ, এগুলো সহজ, তারপরে অনেকে করিনি, এটা আমি খুব কষ্ট পেয়েছি জানেন। এটা ক্যালকুলেশন করলে উত্তর আসে 6, একবারেই লিখে দিলাম। দুই নম্বরটা দেখাচ্ছি ভাই, 2 নম্বর দেখাবো। তো এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে 6 জন, অর্থাৎ ডক্টর আলাউদ্দিন এবং তার বন্ধু মোট 6 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। ঠিক আছে? বুঝি নাই, 11 নম্বর রিকোয়ার অ্যামাউন্টের দুইটা সূত্র ছিল, মানে বিষয়টা বুঝতে পারিনি। ওকে, 3 নম্বর সি নম্বরে আমাদেরকে বলা হয়েছিল যে হাউ মেনি ডিরেক্টর কুড আশরাফ ইলেক্টেড ইফ হি অবটেন অল দি অ্যাপ্রক্সিমেট ফর দি আনকমিটেড ভোট। অর্থাৎ ডক্টর আশরাফ কতগুলো কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে যদি তিনি এই আননোন যে ভোটটা, আনকমিটেড যে ভোটটা, এটা যদি তিনি একসাথে নেয়। মানে আমাদের ডক্টর আসিফ যদি এই আননোন ভোটগুলোকে একসাথে নিতে পারে, তার আয়তায় নিতে পারে, তাহলে তিনি মোট কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। এটা আমাদের সি নম্বর। তাহলে সি নম্বরে কি বলেছিল যে ডক্টর আসিফ কতগুলো ডিরেক্টর নির্বাচন করতে পারবে যদি তিনি আনকমিটেড ভোট বা এই আননোন ভোটগুলো তার অধিকারে নেয়। একই সূত্র, শেয়ার রিকোয়ার্ড ইলেক্টেড ডিরেক্টর গুণিত এন। তাহলে আমাদের এখন শেয়ার রিকোয়ার্ড, আসিফের শেয়ার ছিল 40,000 একটা, আর আননোন শেয়ার ছিল 19,998টা। এখন তাদের টোটাল শেয়ার 59,999টা। তাহলে এখন শেয়ারের সংখ্যা 59,999। ইলেক্টেড ডিরেক্টর বের করতে হবে। টোটাল 120টা শেয়ার আছে, টোটাল ডিরেক্টর 11 জন। সরাসরি উত্তর লিখে দিব। টোটালি উত্তর আসে 5.999। খুবই সহজ ছিল ম্যাথগুলো। এটাকে অর দিয়ে 6 জন ডিরেক্টর লিখে দিচ্ছে, অথবা 5 জনও লিখে দিতে পারেন। তার মানে মিস্টার আশরাফ এবং আননোন ভোট বা আনকমিটেড যে ভোট ছিল, এই দুইটা ভোট যদি তিনি একসাথে করতে পারে তাহলে কতজন ডিরেক্টর নির্বাচন করতে পারবে? তাহলে তিনি মোট 6 জন ডিরেক্টর নির্বাচন করতে পারবে। এটাই ছিল আমাদের প্রশ্ন। আমরা বিষয়টা বুঝতে পেরে থাকলে ডান লিখে দিই। আচ্ছা, এরপরে এবার 2 নম্বর ম্যাথ, যেটা নিয়ে আপনাদের সমস্যার কথা জানিয়েছিলেন। এটা মুছে দিলাম তাহলে বোর্ড থেকে। এটা খুব ইজি একটা বিষয় ছিল। এরপরে ইজি চ্যাপ্টার? আচ্ছা ঠিক আছে, এরপর ইজি চ্যাপ্টার করাবো। কোনো সমস্যা নাই তো যারা পরীক্ষা দিয়েছেন?
যারা পরীক্ষা দেননি তারা হয়তো বিষয়টা কিছুই বুঝতে পারবেন না, কারণ আমি তো বোর্ডে প্রশ্ন লেখা নেই। তো পরীক্ষা না দিলে বুঝে ওঠা কিন্তু খুব কষ্টকর। অথবা আপনারা ক্লাসটা করেন, যারা পরীক্ষা দেননি ক্লাসটা করার পরে এখন নিজে নিজে পরীক্ষাটা দিয়ে নেন। হ্যাঁ, আমি অনুরোধ করছি যারা আমরা পরীক্ষা দেয়নি তারা ক্লাসটা করে নিজে নিজে পরীক্ষাটা এখন মানে একটু পরে পরীক্ষাটা দিব। আচ্ছা, 2 নম্বরে হ্যাঁ, পিডিএফ এর সব ম্যাথই তো শেষ হয়। 2 নম্বরে নাম্বার অফ রাইট দেওয়া ছিল 5টা, মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া ছিল 60, ক্যাশ টাকা দেওয়া ছিল 48 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া ছিল 48 টাকা। এটা আমাদের 2 নম্বরে দেওয়া ছিল। 2-এর একই বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ রাইট। 2-এর 1, হোয়াট ইজ দি ভ্যালু অফ রাইট, অর্থাৎ ভিআর এর সূত্র ব্যবহার করতে হবে। ভিআর এর সূত্র আমরা জানি, পিও মাইনাস সাবস্ক্রিপশন প্রাইস এন প্লাস অন। তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া আছে 60 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 48 টাকা, নাম্বার অফ রাইট দেওয়া আছে 5 যোগ 1, ক্যালকুলেশন করলে আসে 2। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল ভ্যালু অফ আফটার রাইট। তো ভ্যালু অফ আফটার রাইট মানে পিএক্স এর সূত্র বের করতে হবে। পিএক্স এর সূত্র হচ্ছে পিও গুণিত নাম্বার অফ রাইট প্লাস সাবস্ক্রিপশন প্রাইস এন প্লাস অন। পিও দেওয়া ছিল 60 টাকা, সাবস্ক্রিপশন প্রাইস 48 টাকা, 5 প্লাস অন, পিএক্স হয় 58 টাকা। থ্যাংক ইউ লিজা আপু। এরপরে আসেন সি নম্বর। সি নম্বরটা পড়ি একটু। হোয়াট ইজ দি ভ্যালু অফ দি কি মেসেজ পোর্টফোলিও বিফোর দি, একটু প্রশ্নটা বের করে নি দাঁড়ান। সি নম্বরে বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ বিফোর রাইট পার শেয়ার। আপনাকে বিফোর রাইট বের করতে হবে প্রতি শেয়ারের। আর ডি নম্বরে বলেছে কোথাও একটা ভুল হচ্ছে মনে হলো। এক মিনিট ভাই। আপনারা সি নম্বরের কি বের করেছেন অ্যান্সার? সি নম্বরে কি বের করেছিলেন? কমেন্ট করেন একটু।
হ্যাঁ, তাহলে সি নম্বরের প্রশ্ন ভুল আছে না আমাদের? কারণ সি নম্বরে ভি আর বের করেছি, আবার শুরুতেও তো ভি আর বের করেছি। সি নম্বর তো উপরেরটা একই, তাই না? এবার ডি নম্বরে আসেন। ডি নম্বরটাই বলছে, আচ্ছা ঠিক আছে, সি বের না করলেও হবে, কারণ সি নম্বর আর এ নম্বর তো একই একই কোশ্চেন ছিল। ডি নম্বরে বলছে হোয়াট ইজ দি ভ্যালু অফ দি মেসিস পোর্টফোলিও বিফোর দি রাইট অফার। আপনাকে রাইট অফার করার আগে তার পোর্টফোলিওটা বের করে দেখাতে হবে, ঠিক আছে? সি নম্বর, সি আর এ তো একই প্রশ্ন ছিল। ঠিক আছে, এখন আর চিন্তার কারণ নেই। তাহলে ডি নম্বরে বলেছে রাইট অফার করার আগে তার পোর্টফোলিও বের করে দেখাও। এখন রাইট অফার করার আগে পিও গুণিত এন যোগ তার কাছে ক্যাশ টাকা ছিল, তাহলে মার্কেট প্রাইস পার শেয়ার 60 টাকা, এন 5, ক্যাশ টাকা 48 টাকা, ক্যালকুলেশন করলে উত্তর হয় 348। আফরোজা, থ্যাংক ইউ। আমি তো নিজেই বুঝতে পারিনি, বুঝছেন এমনটা হবে আপনাদের সাথে। আচ্ছা, এরপরে ডি, ডির পরের প্রশ্নটা একটু আমরা দেখি। ডির পরের প্রশ্ন বলেছিল হোয়াট ইজ দি ভ্যালু অফ নিসিস পোর্টফোলিও ইফ হি পার্টিসিপেট ইন দি রাইট অফার। সে যদি এই রাইট অফারে পার্টিসিপেট করে তাহলে তার পোর্টফোলিও কত সেটা বের করে দেখো। আসসালামু আলাইকুম। সে যদি এই রাইট অফারে পার্টিসিপেট করে তার পোর্টফোলিওটা কত সেটা বের করে দেখাতে হবে। তো তিনি যদি রাইট অফারে পার্টিসিপেট করে তাহলে তার পোর্টফোলিও তো একই রকমই হবে, পোর্টফোলিওর তো কোনো পরিবর্তন হবে না, হবে? রুবাই আপু, ওইটা আপনি আমাকে একটু মেসেঞ্জারে স্ক্রিনশট দিয়েন, দিয়ে সমস্যাটা ভয়েস দিয়েন, হ্যাঁ? আমি আপনার সমস্যাটা সমাধান করে দিব। তাহলে তিনি যদি অফারটি গ্রহণ করে তাহলে কি হবে দেখেন। যখন রাইট অফার গ্রহণ করছে তখন এটা পিএক্স হয়ে যাচ্ছে, তার কাছে ক্যাশ টাকা ছিল সেইটা লিখলাম, আর এই নতুন শেয়ার কেনার জন্য তো তার আবার ক্যাশ টাকা চলে যাচ্ছে, তাই মাইনাস ক্যাশ। এখন রাইট অফার দেওয়ার পরে তার শেয়ারের দাম কমে আসে, এখন পিএক্স এর মান হলো 58 টাকা। যেহেতু তিনি অফার গ্রহণ করেছে, তার আগে রাইট ছিল 5টা, এখন রাইট হলো 6টা, ক্যাশ 48 টাকা। যেহেতু তিনি নতুন একটা শেয়ার কিনেছে, তাহলে একটা শেয়ারের দাম তো 48 টাকা, তাই তার আবার 48 টাকা বাদ দিয়ে দিতে হবে, দিলে সেই 348 টাকাই থাকবে। এরপরেরটাই বলেছে তিনি যদি এটাকে বিক্রি করে দেয়, ইফ হি সেলস ইজ রাইট, তিনি যদি তার অধিকারটা বিক্রি করে দেয় তাহলে কি হবে? পিএক্স গুণিত এন, তিনি শুধু অধিকার বিক্রি করেননি, তার শেয়ারটাও বিক্রি করে দিয়েছে, আর তার কাছে ক্যাশ টাকা ছিল 58 টাকা
গুণিত 5, ভিআর এর মান 2 টাকা গুণিত 5, তার কাছে ক্যাশ টাকা ছিল 48 টাকা। ক্যালকুলেশন করলে 348 টাকা। এরপরে বলেছিল ইফ হি ডাজ নট এক্সিস্ট হিজ রাইট, সে যদি অফারটি গ্রহণ না করে তাহলে কি হবে? সে যদি অফারটি গ্রহণ না করে, পিএক্স গুণিত এন যোগ ক্যাশ 58 গুণিত 5, তার কাছে ক্যাশ টাকা ছিল 48 টাকা। ক্যালকুলেশন করলে আসে 338 টাকা। সে যদি অফারটি গ্রহণ না করে তাহলে তার ভ্যালু কমে যাবে। তার শেয়ারের অফার দেওয়ার আগে ছিল 348 টাকা। সে যদি ওইটি গ্রহণ করে তাও 348 টাকা। সে যদি বিক্রি করে তাও 348 টাকা। আর সে যদি কোনো কিছুই না করে ইগনোর করে তাহলে 338 টাকা। ই নম্বরটা এনআর গুণিত পিএক্স দিয়ে করলে হবে না। ই নম্বর এনআর গুণিত পিএক্স, হ্যাঁ হবে হবে হবে, ওরকম করলেও হবে, কিন্তু এটাই সহজ। হবে, এনআর গুণিত পিএক্স দিয়ে করলেও হবে ই নম্বরটা, কেন হবে না? একই অ্যান্সার আসবে, করে দেখেন একই অ্যান্সার আসবে। হ্যাঁ একই অ্যান্সার আসবে ভাই, এটার কথা বলছেন তো? একই অ্যান্সার আসবে। তো এটাই ছিল আমাদের ম্যাথ। আচ্ছা, এরপরের অধ্যায় তাহলে আমরা কোনটা শুরু করতে পারি বলেন তো? আমরা একটা কাজ করি, আমাদের একদম প্রথম একটা সহজ অধ্যায় আছে, সেটা করি। আলী সরকার, প্রথম অধ্যায় হলো ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটা করি। আমরা তাহলে ডিভিডেন্ড পলিসি আর ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংটা শেষ করলাম। এরপরে আমরা ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিসটা করি, তারপরে লিজ ফাইন্যান্সিংটা ধরবো, তারপরে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট করাবো, তারপর থিওরি অফ ক্যাপিটাল করালে বই শেষ। আবার প্রথম থেকে শুরু করব। ঠিক আছে, আপনাদের একদম শুরুর অধ্যায় ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, আপনাদের দেখবেন ভালো লাগবে। এর পরের অধ্যায় যখন ম্যাথ করাবো তখন এই ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস আপনারা আবার যখন থার্ড ইয়ারে পড়তেন, বা এখন তো অনেকে থার্ড ইয়ারে আছেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, আপনাদের হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর এই চ্যাপ্টারটা রয়েছে, বাজেট অ্যান্ড বাজেটারি কন্ট্রোল নামে আছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ। আবার আপনাদের মনে আছে প্রিন্সিপাল অফ ফিনান্স সাবজেক্টের কথা? অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফার্স্ট ইয়ারে ছিল, আর ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ারে ছিল প্রিন্সিপাল অফ ফিনান্স। ওই প্রিন্সিপাল অফ ফিনান্সেও কিন্তু বাজেটিং টেকনিক নামে একটা চ্যাপ্টার ছিল, ওই চ্যাপ্টারই হচ্ছে এই চ্যাপ্টারটা। আবার তার মানে আপনি সেকেন্ড ইয়ার, ফার্স্ট ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, এমনকি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যারা হচ্ছে এমবিএ করবেন, আপনাদের এই এই চ্যাপ্টারটা সারা জীবন আছে। ইনভেস্টমেন্টটা তাহলে একটা কাজ করি, ইনভেস্টমেন্টটা আমরা সামনে শনিবার থেকেও শুরু করতে পারি, তাই না? তবে একটা ভালো বিষয় হলো ইনভেস্টমেন্টের অলরেডি 2টা চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেল, এই 2টা চ্যাপ্টার ইনভেস্টমেন্টে আছে। ইনভেস্টমেন্টটা, আচ্ছা আমি আপনাদের রুটিনটা পরিবর্তন করব, বুঝছেন? হ্যাঁ লিজা আপু, একটা দিয়ে 2টা পড়া হবে। তবে আপনাদের প্রজেক্টটা এখন শুরু না করলেও হয়, আবার চাইলে আমরা প্রজেক্টের 1টা 2টা করে ক্লাস নিতে পারি সপ্তাহে। কারণ প্রজেক্ট ম্যানেজমেন্টটাই 4টা অধ্যায় আছে, 4টা অধ্যায়ের উপরে আমার ক্লাস নেওয়া লাগে হলো 424টা, 428টা, ওই 26টা মতো ক্লাস নিতে হয় প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে। এই জন্য প্রজেক্ট ম্যানেজমেন্টটা পরীক্ষা 3 মাস আগে শুরু করলে বেশি ভালো হয়। ফাইনাল ইয়ার নিয়ে আমি এমবিএ নিয়ে কিছু বলছি না, বাট আমি এতটুকু বলতে চাই আপনাদেরকে, সেটা হলো যে প্রজেক্টটা পরে করলে কোনো সমস্যা নেই ভাই, 26টা ক্লাস ও যখন ফর্ম ফিল আপের ডেট দিবে ওই 3 মাস পড়ালেও হয়ে যাবে। খুবই সহজ প্রজেক্ট ম্যানেজমেন্ট।
আর প্রজেক্ট ম্যানেজমেন্টের সাথে আবার এই দিকের অনেকগুলো মিল আছে, যেমন হচ্ছে এই যে কালকে যে চ্যাপ্টারটা শেখাবো না, হলো ক্যাপিটাল বাজেট অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস, এটার কিছু কিছু ম্যাথ প্রজেক্ট ম্যানেজমেন্টে খুঁজে পাবেন। দেখেন ফোর্থ ইয়ারে ভালো রেজাল্ট হওয়ার কারণ কি জানেন? একটার সাথে একটা ধাপের মিল আছে, এখানে ওখানে মিল আছে, এই জন্য ভালো রেজাল্ট হয়। দু একটা করে ম্যাথ একটু মানে এলোমেলো, বাকি সবই একরকম থাকে। সেটা হচ্ছে আপনারা এখন থেকে যে যেটা মানে জীবনে করতে চান, অর্থাৎ যে চাকরি করতে চান তিনি এখন থেকে চাকরির পড়া শুরু করে দেন। যিনি উদ্যোক্তা হতে চান এখন থেকে হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে থাকেন। যিনি সরাসরি ব্যবসা করতে চান এখন থেকে সেই ব্যবসায়ের খুঁটিনাটি সম্পর্কে জানতে শুরু করে দেন। একটা কথা মনে রাখেন ভাই, এটাই সময়। আপনার হাতে ১ বছর অথবা ২ বছর সময় আছে। এখন থেকে নিজের উপরে এমনভাবে ইনভেস্ট করা শুরু করেন যাতে করে আপনার যখন ২ বছর পরে অনার্স শেষ হয়ে যাবে, মহান রাব্বুল আলামিনের রহমতে যেন একটা হালাল চাকরির ব্যবস্থা আপনার হয়ে যায়। একটা উত্তম রিজিকের ব্যবস্থা আপনার হয়ে যায়। এজন্য এখন থেকে আমার মনে হয় যে যেটা করতে চান, যে সরকারি চাকরি করতে চান সরকারি চাকরির বই পড়া শুরু করে দেন। যিনি কোম্পানির চাকরি বা বেসরকারি চাকরি করতে চান তিনি হচ্ছে যেসব কোম্পানিতে আপনার আগ্রহ আছে সেই কোম্পানি সম্পর্কে জানা শুরু করেন। আপনি মনে করেন একটা কর্পোরেট কোম্পানিতে চাকরি করতে চান, আপনি প্রথম বাংলাদেশের টপ ১০টা ১৫টা কর্পোরেট সেক্টরের কোম্পানির নামগুলো লিখে ফেলেন। এরপরে তারা কিভাবে নিয়োগ দেয়, তারা কি কি প্রশ্ন করে সেইগুলো সম্পর্কে আপনি জানার চেষ্টা করেন, সেই কোম্পানির দু একজনের সাথে যে কোনোভাবে যোগাযোগের চেষ্টা করেন। কি বলেন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে? আমার আমার তো এখনো বয়স হয়নি। আপনাদের বয়স হয়ে গেছে? হতে পারে, আমার এখনো বয়স হয়নি। আর যিনি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে চান তিনি অন্তত বাংলা, অঙ্ক, ইংরাজি, সাধারণ জ্ঞান এই ৪টা সাবজেক্টের উপরে বেশি খেয়াল রাখতে হবে। সাধারণ জ্ঞান নিয়ে আমি যে বিষয়টি বলতে চাই, অন্তত প্রতিদিন হচ্ছে পত্রিকা পড়তে পারেন। পত্রিকা সব না, যেটা গুরুত্বপূর্ণ। পত্রিকা পড়লে সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক ভালো একটা ধারণা তৈরি হবে। ম্যাথ নিয়মিত প্র্যাকটিস করতে হবে। বাংলার জন্য ২০-২২টা মতো টপিক দেখতে হবে। বাকিটা আল্লাহ ভরসা। আর ইংরেজির জন্য ২০-২২টা টপিক দেখতে হবে। আর হচ্ছে ম্যাথের জন্য এরকম দেখেন, মানে চাকরির পরীক্ষায় একটা কথা বলা হয় যে কতটুকু পড়তে হবে তা না, কতটুকু বাদ দিতে হবে এটা আপনাকে জানতে হবে। কারণ চাকরির পরীক্ষার সিলেবাস তো অনেক বড়। আপনার এটা মানে আলাদা একটা সমুদ্রে যেয়ে আপনি পড়বেন। এখন ওই সিলেবাসে সম্পূর্ণ যে আপনাকে শেষ করতে হবে সেটা না। ওই সিলেবাস থেকে কোন কোন টপিক আপনাকে পড়তে হবে সেইটা আপনার নির্ধারণ করাটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যে অঙ্কে এই ১৮টা চ্যাপ্টার আমি পড়বো, বাংলায় এই ১৮টা চ্যাপ্টার পড়বো, তারপরে হচ্ছে ইংরেজিতে এই ১৮টা চ্যাপ্টার পড়বো। সাধারণ জ্ঞানের জন্য আমি প্রতিদিন প্রথম আলো পত্রিকাটা পড়বো। বুঝছেন? আর এইসব বিষয়ে কোনো হেল্প, কোনো পরামর্শ লাগলে আমাকে জানাবেন। আমি সবসময় আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ। ঠিক আছে তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। অনেক অনেক শুভকামনা রইল। পরবর্তী ক্লাস থেকে নতুন অধ্যায় শুরু হবে ইনশাল্লাহ। আর আমরা তাহলে দেখি আমাদের ইনভেস্টমেন্টটা আমরা শনিবার থেকে শুরু করতে পারি কিনা।